মার্কেটে এখন এইরকম একটা অবস্থা, মার্কেটে এখন বিরাট বড় ফল চলছে, মার্কেট ক্রাশ করেছে এবং এই ক্রাশের মধ্যে, এই ফলের মধ্যে তোমারও যদি অবস্থা এরকম হয়, তুমিও যদি মাথায় হাত দিয়ে বসে থাকো, তোমার পোর্টফোলিওর অবস্থা খুব খারাপ বলে, তাহলে আমি তোমাকে বলতে পারি তুমি একটা ইন্টেলিজেন্ট ব্যক্তি নও, তুমি একটা স্মার্ট ব্যক্তি নও, তুমি কিন্তু এক্সপিরিয়েন্স নও, তোমার মধ্যে বিন্দুমাত্র কোনো এক্সপিরিয়েন্স নেই, তুমি হচ্ছে একটা বড় ফুল। ঠিক আছে, তোমার খারাপ লাগলেও এটা হচ্ছে একদম বাস্তব কথা। তার কারণ কি, দেখো, মার্কেট যখনই এরকম একটা ক্র্যাশ আসবে, মার্কেটে যখন এরকম বড় একটা ফল আসবে, মার্কেট তোমাকে দুটো জিনিস শেখাবে। একটা হচ্ছে ফিয়ার, একটা হচ্ছে ফিয়ারফুল। তুমি হয়তো ফিয়ারফুল হবে, তা না হলে তোমাকে মার্কেট বলছে তুমি একটা অপরচুনিটি খোঁজো, ক্লিয়ার, একটা সুযোগ খোঁজো। দেখো, অপরচুনিটি আমি এই কারণে বলছি, যখন মার্কেটে এরকম বড় বড় ফল আসবে, ক্র্যাশ আসবে, তখন ফান্ডামেন্টালি স্ট্রং যে শেয়ারগুলো আছে সেগুলো তুমি কিন্তু অনেক কম প্রাইসে পেয়ে যাবে। যারা মনে করে অনেক দিন ধরে ইনভেস্ট করছে, তারাও দেখা যাবে যে দামে কিনেছিল তার থেকে অনেক কম দামে কিন্তু তুমি পেয়ে যাবে। তাহলে অবভিয়াসলি ইট ইজ আ গ্রেট অপরচুনিটি ফর অল of the retail investors, ঠিক আছে, who want to enter the market, ক্লিয়ার। এবার দেখো, তাহলে ফিয়ারফুল, সমস্ত লোক যখন ফিয়ারফুল হচ্ছে, সমস্ত লোক যখন তাদের পোর্টফোলিও বেচে দিচ্ছে, তখন তোমাকে এটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখতে হবে, যদি কোনো বড় ইস্যু না হয়। তাহলে এখন আমাদের দেখতে হবে যে এটা কি কোনো ইন্টারনাল একটা বাজে কোনো প্রবলেম, নাকি একটা ফ্লো চলছে বলে সেই ফ্লোতে সবাই মার্কেট থেকে কিন্তু মাল উঠিয়ে নিচ্ছে, বেচে দিচ্ছে, সরে যাচ্ছে। চলো, এই ভিডিওতে আমরা চেষ্টা করব সমস্ত পয়েন্টগুলোকে, কেন প্রবলেম হচ্ছে, কেন মার্কেট ফল হলো, কেন মার্কেট ক্র্যাশ হলো, এবং সেটা কি কারণে হচ্ছে, এবং এটা কি আসলে একটা অপরচুনিটি নাকি সত্যি সত্যি এটা একটা ভয় পাওয়ার বিষয়। তো ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, ফার্স্ট কারণ যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি বলছে, দেখো, আনসার্টেনটি ওভার ট্রাম্পস ট্যারিফ স্ট্যান্স। দেখো, বিষয়টা হচ্ছে, জানো আমরা, এটা যে নতুন যে আর কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে টার্ম, যে 4 ইয়ার্স, তিনি আসার পরেই কিন্তু পুরো মার্কেটকে, একদম পুরো মার্কেট বলতে পারো, পুরো ওয়ার্ল্ডে কিন্তু একটা ট্রেড ওয়ার মতো সিচুয়েশন তিনি ক্রিয়েট করেছেন। তিনি ইতিমধ্যে বলেই দিয়েছেন যে 25% ট্যাক্স কার উপরে লাগবে। দেখো, এখানে একদম ক্লিয়ারলি মেনশন করে দেওয়া আছে, মেক্সিকো এবং ক্যানাডার ওপর কিন্তু উনি অলরেডি বলে দিয়েছেন লাগবে, এবং সেটা কবে থেকে উনি ঠিক করেছিল, এপ্রিল 2 থেকে, কিন্তু সেটা সরিয়ে তিনি আগে নিয়ে চলে এসছে March 4। তাহলে বুঝতে পারছো, এটা একটা বিরাট বড় সিদ্ধান্ত, এবং এর যে ভয়, এর যে একটা প্রভাব, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেটের উপরে পড়ছে। এবং তিনি বলে দিয়েছেন যে চাইনিজ যে গুডস, তার উপরে 10% ট্যাক্স। তো চাইনিজদের ওপরে ট্যাক্স কিন্তু আগে, চীনের ওপরে আগে যে ট্যাক্স ছিল সেটা কিন্তু 10% ছিল, এবং সেটা এখন অ্যাড করে 20% হয়েছে, এরপরে এটাকে 25 আনা হবে, ক্লিয়ার। তো সবার ওপরেই কিন্তু একটা বিরাট বড় ট্যাক্সের বোঝা চাপিয়ে দিচ্ছে হচ্ছে কে, আমাদের ট্রাম্প বাবু, ক্লিয়ার। এইবার আনসার্টেনটিতে আমাদের ওপরে, আমাদের মার্কেটের ওপরে একটা ইম্প্যাক্ট পড়ছে। তার কারণ কি, তার কারণ ট্রাম্প এটা ক্লিয়ারলি আমাদের প্রাইম মিনিস্টারের সঙ্গে কনফারেন্সে বলে দিয়েছেন যে রেসিপ্রোকাল ট্যাক্স বসাতে হবে ইন্ডিয়ার উপর। তার কারণ কি, ইন্ডিয়া এতদিন ধরে আমাদের সঙ্গে একটা ইনজাস্টিস করে এসেছে। ইন্ডিয়া প্রচুর ট্যাক্স আমাদের ইম্পোর্টেড, আমাদের এখান থেকে যে মালগুলো ইম্পোর্ট করা হয় ইন্ডিয়াতে, সেই বা এক্সপোর্ট করা হয় ইন্ডিয়াতে, তো মানে ইন্ডিয়া অ্যাকচুয়ালি যে মালগুলো আমাদের এখান থেকে ইম্পোর্ট করে, তো তার উপরে প্রচুর পরিমাণ ট্যাক্স নেয়, ক্লিয়ার। তো এবার থেকে জাস্টিস হবে, ইন্ডিয়া যে ট্যাক্সটা আমাদের মালের উপরে বসাবে, সেম ট্যাক্স ইন্ডিয়ার আসা গুডসের ওপরেও কিন্তু আমরা বসাবো। তো ক্লিয়ারলি বুঝতে পারছো, সমস্ত কোম্পানিগুলোর কিন্তু বহুত টাকা বেশি চলে যাবে, লস হতে চলেছে। সেই কারণেই একটা আনসার্টেনটি, অনিশ্চয়তার মধ্যে রয়েছে, সেই কারণেই কিন্তু এত বড় ফল হচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে আমরা আরও বড় বড় পয়েন্টগুলো মেনশন করবো। নেক্সট পয়েন্টে আমরা দেখবো যে রাইজিং ডলার ইন্ডেক্স। দেখো, ডলার কিন্তু যত দিন যাচ্ছে, ডলার কিন্তু অ্যাপ্রিসিয়েট হচ্ছে, ডলারের মূল্য বৃদ্ধি পাচ্ছে, আর আমাদের যে ইন্ডিয়ান কারেন্সি রুপিস, সেটা কিন্তু ডেপ্রিসিয়েট হচ্ছে। ডেপ্রিসিয়েট মানে কি, আমাদের ইন্ডিয়ান কারেন্সি রুপিসের ভ্যালু কমে যাওয়া, আর অ্যাপ্রিসিয়েট হওয়া মানে ভ্যালু বেড়ে যাওয়া। এবং আমরা যদি একটু পেছনের দিকে চলে যাই, আমরা দেখবো যে কিছুদিন আগে পর্যন্ত আমাদের $1 ইজ ইকুয়াল টু আমাদের ইন্ডিয়ান রুপিস 80 ছিল, এখন সেটা হয়তো 88 বা 87 অ্যাপ্রক্সিমেটলি এটাই হবে। তো দেখো, এটার মানে অনেকে কিন্তু হাস্যকর হিসেবে অনেকে ভাবছে যে আগে 80 ছিল, $1 ইজ ইকুয়াল টু 80, এখন $1 ইজ ইকুয়াল টু 88 দিচ্ছে, আমরা তো বেশি টাকা পাচ্ছি। ভাই, তোমরা বেশি টাকা পাচ্ছ, তার কারণ কি, বাইরে থেকে পয়সা যদি এখানে আসে,
তাহলে তোমরা বেশি টাকা পাবে। কিন্তু এইভাবে কিন্তু মার্কেট চলবে না। মার্কেট কিভাবে চলবে ভালো করে বুঝো। একটা ফরেন ইনভেস্টরকে যদি আমরা FIIS ধরি, ফরেন ইনভেস্টর আগে যে শেয়ারটা 80 টাকা দরে কিনছিল সেই সেম শেয়ারটা এখন 88 টাকা দরে 88 রুপিস দরে কিন্তু তাকে কিনতে হবে। তাহলে আগে 80-তে কিনছিল, এখন 88-তে কিনছে, মানে বেশি দিতে হচ্ছে ইনভেস্ট করার সময়। এবং যদি সেম শেয়ারটা বেচতে যায় তাহলে 88 শেয়ার ওখানে গিয়ে ইউএসএতে গিয়ে দাম কত হয়ে যাবে? 80। তাহলে বুঝতে পারছো ইনভেস্ট করার সময়ও বেশি ইনভেস্ট করতে হচ্ছে। আর নিজের দেশে ইউএসএতে টাকা যখন যাচ্ছে তখন কিন্তু অনেক রকমের ট্যাক্স তো দিতে হচ্ছে, আমি ট্যাক্স এখন ধরছি না, তো সেটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে ইনভেস্ট করার সময় বেশি, নিয়ে যাওয়ার সময় বাড়িতে কম নিয়ে যেতে হচ্ছে। তো এটা একটা কিন্তু বিশাল বড় ব্যাপার যে ইন্ডিয়ান কারেন্সি দিনের পর দিন ডেপ্রিসিয়েট হচ্ছে। এই কারণে কিন্তু FIS আর কি অনবরত বিক্রি করে দিচ্ছে দেশ শেয়ার। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট যদি আমরা দেখি, নেক্সট পয়েন্ট কি বলছে দেখো, আমরা দেখতে পাবো যে পারসিস্টেন্ট FII সেলিং। এবার পুরো ডাটাটা দেখবো যে এই যে ফরেন ইনভেস্টররা একদম পারসিস্টেন্টলি তাদের শেয়ারসগুলো মালগুলো বেচে দিচ্ছে, শেয়ার মার্কেট থেকে তাদের পয়সা ইনভেস্টমেন্টগুলো তুলে নিচ্ছে, সেটা কত পরিমাণে দেখো। যদি আমরা দেখি 2025 সাল দেখি, সো ফার 2025 সালে প্রায় দেখো 1,13,000 মানে অ্যাপ্রক্সিমেটলি দেখতে গেলে আমরা বলতে পারি যে 1,14,000 কোটি টাকার মাল কিন্তু উঠানো অলরেডি হয়ে গেছে ফরেন ইনভেস্টার্সদের। বুঝতে পেরেছো কত বড় আর কি একটা অ্যামাউন্ট। তো স্বাভাবিকভাবেই ফরেন ইনভেস্টাররা দেখছে যে এত ট্যাক্স দিতে হচ্ছে, ট্যাক্সে আমরা যাব, এত ইন্ডিয়ান রুপি ডেপ্রিসিয়েট হচ্ছে, তাহলে আমাদের এই মার্কেটে থেকে লাভ কি? আমাদের কিন্তু অন্য বেটার কোনো দেশের ভালো কোনো মার্কেট অপরচুনিটি দেখতে হবে। সেটা চাইনিজ হতে পারে বা আমাদের ইউএসএতে আমাদের যে বন্ড, সেই বন্ডেরও কিন্তু ভালো ইনকাম হচ্ছে, সেখানেও কিন্তু আমরা ইনভেস্ট করতে পারি। তো এটা হচ্ছে কারণ। তো আরেকটা যদি দেখি, শুধুমাত্র ফেব্রুয়ারি যদি আমরা দেখি, শুধুমাত্র অনলি ফেব্রুয়ারি যে FI কি করেছে দেখো, অনলি শুধুমাত্র এখানে কোথায় গেল হ্যাঁ ফেব্রুয়ারি। তো ফেব্রুয়ারিতে যদি আমরা দেখি যে শুধুমাত্র এই 2025-এর ফেব্রুয়ারিতে FI ফরেন ইনভেস্টাররা অ্যাপ্রক্সিমেটলি 48,000 crore টাকার কিন্তু শেয়ারস বেচে দিয়েছে। এবং এখানে একটা পজিটিভ সাইন আমি বলবো আছে, একটা এখানে পজিটিভ সাইন একটা আছে, এটা বিশাল বড় একটা সাইন আমাদের জন্য, ইনভেস্টর, ডোমেস্টিক ইনভেস্টরদের জন্য, রিটেল ইনভেস্টরদের জন্য। সেটা হচ্ছে DI মানে কি? ডোমেস্টিক ইনভেস্টার্স। তো আমাদের যে ঘরোয়া ইনভেস্টররা আছে, ঠিক আছে, সেই ইনভেস্টররা কী করেছে এই ফেব্রুয়ারি মাসে দেখো, অ্যাপ্রক্সিমেটলি বলতে গেলে 53, ঠিক আছে, 53,000 কোটি টাকার কিন্তু শেয়ারস কিনেছে। তো FII যত বেচেছে তার থেকে বেশি কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু DI কিনেছে। এটা একটা বড় বড় সাইন। এবার এখান থেকে DI কিন্তু তোমাকে একটা ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে, ক্লিয়ার হিন্ট দিচ্ছে যে তুমি কিন্তু বহুত বড় একটা বোকা হবে যদি এই পরিস্থিতিতে মার্কেটে ইনভেস্ট করার না করে বদলে তুমি মার্কেট থেকে তোমার পোর্টফোলিওটাকে বেচে দিয়ে বেরিয়ে আসো। তুমি হচ্ছে একটা বোকা, মার্কেট তোমার জন্য নয়। মার্কেট থেকে তুমি বড় পয়সা কোনোদিন কিন্তু কামাতে পারবে না, ইনকাম করতে পারবে না। এটা হচ্ছে অ্যাভারেজ করার সময়, এটাই হচ্ছে সঠিক সময় ইনভেস্ট করার সময়। ক্লিয়ার? এখন সবাই ভয় পাচ্ছে, তোমাকে টিকে থাকতে হবে, পেশেন্স দেখাতে হবে, ইন্টেলিজেন্স দেখাতে হবে, স্মার্ট হতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে, দেন এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টাইম। নেক্সট আমরা যদি দেখতে যাই, এবার বিষয়টা দেখবো যে সবথেকে বড় যে বিষয়টা ফরেন ইনভেস্টররা এত পরিমাণে চলে যাচ্ছে তার কারণ কি। দেখো দুটো বিষয়, একটা হচ্ছে LTCG আর একটা হচ্ছে STCG। LTCG বিষয়টা কি আমরা বলতে পারি লং টার্ম ক্যাপিটাল গেইন। লং টার্ম ক্যাপিটাল গেইন এটা কত সময়ের মধ্যে আমরা ধরবো। দেখো মানে মোদ্দা কথা বলতে চেয়েছে যে ফরেন ইনভেস্টর বা যে কোনো ইনভেস্টররা যদি কোনো একটা পার্টিকুলার ইকুইটি শেয়ারে ইনভেস্ট করে থাকে, কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করে থাকে, এবং সেই ইনভেস্টমেন্টটা যদি 1 বছরের আগে, লেস দ্যান 1 year, যদি তার আগে সে প্রফিট হয়েছে বলে বেচে দিল 1 বছরের আগে, তাহলে সেটাকে এই টার্মের মধ্যে ধরবে, শর্ট টার্মের মধ্যে ধরবে। শর্ট টার্ম 1 বছরের আগে হলে, এবং সেই যে শর্ট টার্মের মধ্যে তুমি যে প্রফিটটা করলে 1 বছরের আগে বেচে দিলে, এবং তাতে যে প্রফিটটা তুমি করলে সেই প্রফিটের উপরে তোমাকে ট্যাক্স দিতে হবে 20%। এটা আগে ছিল 15%। তো রিসেন্ট যে বাজেট আমাদের কিন্তু ফাইন্যান্স যে মিনিস্টার নির্মলা সীতারামন ম্যাম, তিনি কিন্তু বলেছেন 20% ট্যাক্স দিতে হবে STCGর ওপরে শর্ট টার্ম। তো বিরাট একটা হিউজ অ্যামাউন্ট, বুঝতে পারছো, 5%-এর একটা জাম্প হয়েছে। তো এটা কিন্তু বিশালভাবে মেক দেম অ্যাফ্রেড, তো মেক দ্য ফরেন ইনভেস্টর অ্যাফ্রেড। তো বুঝতে পারছি এই বিষয়টা। এবং লং টার্মের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি, লং টার্মে আগে ছিল আমাদের 10% ট্যাক্স দিতে হতো। লং টার্ম মানে হচ্ছে যদি 1 বছরের বেশি হয়,
1 বছরের বেশি তুমি হোল্ড করছো শেয়ারসটাকে এবং তারপরে গিয়ে তুমি বেচলে যে মুনাফা হবে, যে প্রফিটটা হবে, সেই প্রফিট থেকে তোমাকে 12.5% কিন্তু সরকারকে দিতে হবে অ্যাজ আ ট্যাক্স, যেটা আগে 10% ছিল। এবার আমি এখানে বিষয়টা বলি, সেটা হচ্ছে যে এই যে ট্যাক্সটা, এটা একটা হিউজ পরিমাণ ট্যাক্স। এইবার এই কারণে ফরেন ইনভেস্টররা চলে যাচ্ছে এবং এর ওপরে কিন্তু কনসার্ন দেখিয়েছে আমাদের যে ফরেন ইনভেস্টররা চলে যাওয়ার পেছনে যে কারণটা, এই যে বিষয়টা, বড় বিষয়টা, এটার জন্য কিন্তু আমাদের যে ডোমেস্টিক যে সমস্ত ফাইন্যান্সিয়াল বড় বড় দিগ্গজ রয়েছেন তারা কিন্তু কনসার্ন দেখিয়েছেন। তারা এমনি সরকারের কাছেও কিন্তু অ্যাপিল করেছেন যে এই বিষয়টাকে পুরোপুরি উইথড্র করতে, অ্যাবলিশ করতে। কোনটাকে? এলটিসিজি এবং এসটিসিজি নিয়ে অনেকে কিন্তু বলেছে রাখতেও পারেন এবং কম করুন, যাই করুন, কিন্তু এলটিসিজিটাকে পুরোপুরি অ্যাবলিশ করুন। তার কারণ এলটিসিজি পুরো অ্যাবলিশ করলে ফরেন ইনভেস্টররা কিন্তু আবার মার্কেটে চলে আসবে, ইন্ডিয়ান মার্কেট আবার ঘুরে দাঁড়াবে এবং ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে এটা একটা বিশাল বড় অবদান হবে ফরেন ইনভেস্টরদেরকে সাস্টেইন রাখার ইন্ডিয়ান মার্কেটে। তো দেখুন কে কি বলেছে আমরা দেখব। বলছে গুরমিত চাড্ডা যে হচ্ছে কিনা সিআইও কমপ্লিট সার্কেল যে ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনের সিআইও হচ্ছে কি গুরমিত চাড্ডা। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে টার্মটা, যে লং টার্ম যে টার্ম আমরা এতদিন দেখলাম যে 1 ইয়ার আমরা একটু আগে দেখলাম যে 1 বছরের বেশি হলে সেটা, বা 1 বছর পূর্তি হলে সেটাকে আমরা লং টার্ম ক্যাপিটাল গেইন ধরবো, সেটাকে উনি বড় করে 2 বছর করতে বলেছে। কিন্তু বলেছে যে লং টার্ম ক্যাপিটাল গেইনের উপরে পুরোপুরি ট্যাক্স ফ্রি করতে বলেছে। ট্যাক্স ফ্রি করতে বলেছে, তাহলে এলটিসিজিটাকে পুরো অ্যাবলিশ করতে বলেছেন। নেক্সট যদি আমরা দেখি, দেখো সমীর আরোরা ভেরি ইম্পর্ট্যান্ট রিনাউন্ড পার্সোনালিটি, যদি আমরা দেখি, যদি আমরা চিনে থাকি সমীর আরোরা যে হচ্ছে কিনা হেলিওস ক্যাপিটালের সিআইও। তো হেলিওস ক্যাপিটাল সিআইও সমীর আরোরা তিনিও বলেছেন যে ইন্ডিয়া হ্যাজ মেড the biggest mistake in history. ক্লিয়ার? যদি হিস্ট্রি আমরা ইতিহাস ঘেটে দেখি, সব থেকে বড় বিগেস্ট মিস্টেক হলো, তিনি বলেছেন এটাকে বিগেস্ট মিস্টেক, যে এলটিসিজি এই যে বিষয়টা, যে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বা ক্যাপিটাল গেইন ট্যাক্স, পুরো বিষয়টাকে, সেটা শর্ট টার্ম হোক বা লং টার্ম হোক, এই যে ক্যাপিটাল গেইনের উপরে ইন্ডিয়া যে ট্যাক্স বসিয়েছে, এটা ইন্ডিয়ান আর কি গভর্নমেন্টের, আমি বলবো মানে অ্যাকর্ডিং টু সমীর আরোরা তিনি বলেছেন বিগেস্ট মিস্টেক। ক্লিয়ার? তো এই কারণেই কিন্তু ফরেন ইনভেস্টররা চলে যাচ্ছে এবং সেই কারণে এনারা কিন্তু অ্যাপিল করেছে যাতে অ্যাবলিশ করা হয়। যদি অন্যদিকে দেখি আমরা, ক্যাপিটাল মাইন্ডের সিইও দীপক সেনয় কি বলেছেন? দীপক সেনয় যদি আমরা দেখি যে এফপিআইএস এরা যে রিমুভ করছে, ঠিক আছে, এই যে রিমুভালের কারণ হচ্ছে কি ক্যাপিটাল গেইন ট্যাক্স। দেখো ক্যাপিটাল গেইন ট্যাক্স, এটা বলেছেন উনি যে ক্যাপিটাল গেইন ট্যাক্স কিন্তু ফরেন পোর্টফোলিও ইনভেস্টরদের উপরে বিরাট বড় একটা প্রভাব ফেলছে, ইম্প্যাক্ট ফেলছে। সেই কারণে দিনের পর দিন ওরা কিন্তু রিমুভ করে চলে যাচ্ছে শেয়ার মার্কেট ছেড়ে। তিনিও কিন্তু সেম বলেছে দীপক সেনয় যে ক্যাপিটাল গেইন ট্যাক্স কিন্তু অ্যাবলিশ করা দরকার। ক্লিয়ার? এবার যদি আমরা চলে আসি, দেখো তাহলে এই হচ্ছে বিষয়। তো মেন কারণগুলো আমাদের কিন্তু আলোচনা করে ফেললাম, কোন কারণে প্রবলেম হচ্ছে, কোন কারণে ফরেন ইনভেস্টররা শেয়ার মার্কেট থেকে, ইন্ডিয়ান শেয়ার মার্কেট থেকে চলে যাচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে, সেটা চায়না হোক বা ইউএসএ হোক। এবার বিষয়টা হচ্ছে দেখো এবং কি হলে এই সিচুয়েশান চেঞ্জ হতে পারে, এবং তোমাদেরকে বলে দিই যে এলটিসিজি এবং এসটিসিজি এই যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু সরকার ভেবেছে যে এখনও 6 মান্থস, সরকার এটা বলছে যে এখনও 6 মান্থস আমাদেরকে দেখতে হবে। 6 মান্থস দেখবে যে শেয়ার মার্কেটের অবস্থা কী হচ্ছে, কী ইম্প্যাক্ট পড়ছে, তার উপরে সরকার একটা ডিসিশান নেবে, একটা সিদ্ধান্ত নেবে যে এলটিসিজি বা এসটিসিজি এটা অ্যাবলিশ করবে নাকি কমাবে, সিদ্ধান্ত নেবে পরবর্তী সিদ্ধান্ত 6 মাস বাদে। এটা কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে। এইবার বিষয়টা সেটা হচ্ছে কোন সেক্টরে সবথেকে বড় প্রভাব পড়েছে। দেখো এই যে মোটর সেক্টর, ক্লিয়ার? তো মোটর সেক্টর যদি আমরা দেখি, এই সেক্টরে সবথেকে বড় কিন্তু প্রভাব ফেলেছে এই যে ফল মার্কেটের। তার কারণ কি? তার কারণ হচ্ছে যদি আমরা দেখি ভালো করে, এই ব্যক্তিটি যদি আপনারা চিনে থাকেন, নাম হচ্ছে ইলন মাস্ক। তো অনেক রকমের ব্যবসা আছে, স্টারলিংক আছে, কোনো সমস্যা নেই, সেটা নিয়ে আমরা আলোচনা করছি না। এখন যে বিষয় সেটা হচ্ছে তার যে ইভি ভেহিকেল আছে, ইভি মোটর ভেহিকেল, ইলেকট্রিক ভেহিকেল, ইভি মানে ইলেকট্রিক ভেহিকেল, যে বড় ব্র্যান্ড টেসলা। তো সেই টেসলাকে তিনি কিন্তু ইন্ডিয়াতে আনতে চাইছেন। ক্লিয়ার? তো এর আগেও তিনি চেয়েছেন, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের যে ট্যাক্স পলিসি, অতিরিক্ত পরিমাণে ট্যাক্স দিচ্ছে, সেই কারণে যদি মনে করো একটা গাড়ির দাম 1 লাখ হয়, তার ওপরে যদি 150% ট্যাক্স এক্সট্রা চাপায়, ইম্পোর্ট ডিউটি চাপায়, তাহলে সেই গাড়িটার দাম কত বেশি হতে পারে ভেবে দেখো। ক্লিয়ার? তো সেই কারণে ট্যাক্স নিয়ে একটু প্রবলেম ছিল এবং ট্রাম্প বলতে পারো, এনার
আর একদম প্রত্যক্ষ পরোক্ষ পুরো প্রভাব কিন্তু ট্রাম্পের জেতার উপরে এনার প্রভাবটাই বেশি, এনাকে আমরা ইনডাইরেক্ট প্রেসিডেন্ট অফ ইউএসএ বলতে পারি। তো সেই কারণে পুরোপুরিভাবে ইন্ডিয়ার উপরে প্রেশার ক্রিয়েট করে কিন্তু ইন্ডিয়াতে বিজনেস করতে চাইছেন, আসতে চাইছেন। কিন্তু এখানে সরকার কিন্তু চালাকি করে একটা খেলা খেলেছেন। ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছেন যে 8,000 ভেহিকেল পার ইয়ার কিন্তু 15%, প্রথম কথা 15% ইম্পোর্ট ডিউটি আমাদেরকে দিতে হবে। 150 আগে যেটা 150% ছিল ইম্পোর্ট ডিউটি, সেটা আমাদের দেওয়ার দরকার নেই। 15% ইম্পোর্ট ডিউটি আমাকে দেওয়া। দেখো কত বড় একটা ডিক্রিজ হয়েছে। আগে 150%, বুঝতে পারছো কত বড় লস কিন্তু হতে চলেছে ইন্ডিয়ান গভর্নমেন্টের, বিরাট বড় একটা লস। তো ট্যাক্স কমিয়ে 15% করেছে, কিন্তু এখানে শর্ত কন্ডিশন দিয়েছে 8,000 ভেহিকেল কিন্তু তুমি পার ইয়ার বেচতে পারবে ইন্ডিয়াতে। এটা একটা নগণ্য। দেখো আমরা এই জায়গাগুলো খেয়াল করি না রিটেল ইনভেস্টররা। তো ইন্ডিয়ান মার্কেট গাড়ি বিক্রির বা মোটরের যে ইন্ডিয়ান মার্কেট কত বড় একটা কাস্টমার সার্কেল তোমরা কিন্তু ভাবতেও পারবে না। সেটা যদি আমরা দেখি যে এতে কোনো প্রভাবই পড়বে না, মানুষ ফ্লোতে চলছে এবং বেচে দিচ্ছে নিজের ভালো শেয়ারগুলো। দেখো টাটা মোটরস যদি আমরা দেখি যে ডিসেম্বর মাসে শুধুমাত্র 2024 ডিসেম্বর মাসে প্রায় 77,000 ইউনিট বেচেছে শুধুমাত্র ডিসেম্বর একটা মাসে। ঠিক আছে, সেটা 1% ইনক্রিজ হতে পারে, কোনো সমস্যা নেই। 2023 থেকে আমরা দেখছি না, কোনো ইয়ারে কোনো মাসে হতে পারে এটা কম সেল হচ্ছে, 1% বৃদ্ধি। কিন্তু প্রবলেম হচ্ছে কি মানুষ ফ্লোতে চলছে। তো দেখো তাহলে কোথায় 8,000, কোথায় 77,000, ঠিক আছে একটা মাসে। তো এর মধ্যে ভাগ আছে, প্যাসেঞ্জার ভেহিকেল হচ্ছে প্রায় 45,000, কমার্শিয়াল ভেহিকেল হচ্ছে প্রায় 34,000, আর মিডিয়াম আর হেভি ইন্টারমিডিয়েট ভেহিকেল আছে। বুঝতে পারছো, এটা টাটা কিন্তু সহজে ছেড়ে দেবে না। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়। তো 8,000 কোথায়, দেখো তার মানে কত বড় মার্কেট, এটাই কিন্তু তোমাদেরকে আমার মেন উদ্দেশ্য বলার। এবার যদি চলে আসি হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড, তো একদম কামাল করে দিয়েছে এখানে। ঠিক আছে, তো 2024 কিন্তু তাদের হাইয়েস্ট এভার ইয়ারলি ডোমেস্টিক সেল, 2024 সব থেকে বড় এক বছরে যদি কোনো সেল হয় সেটা হচ্ছে 2024 6 লাখেরও বেশি ইউনিট গাড়ি কিন্তু বেচেছে হুন্ডাই। বুঝতে পারছো, 6 লাখ এক বছরে। তাই এক বছরে ওদিকে টেসলা নিয়ে আসছে কত, টেসলা নিয়ে আসছে 8,000 ইউনিট। তো বুঝতে পারছো কত বড় একটা মার্কেট। তো কোনো সমস্যা, কোনো প্রভাবের কিচ্ছু হওয়ার কথা নয়, পুরো ফ্লোতে কিন্তু চলছে। তাহলে আমি তোমাকে বারবার এইগুলো তোমাদের বলার চেষ্টা করছি যে কত বড় একটা মার্কেট কিন্তু আর কি মোটর ভেহিকেলের। এবার যদি দেখি আমরা মাহিন্দ্রা, দেখি মাহিন্দ্রা, বুঝতে পারছো কত বড়। ইন ফেব্রুয়ারি 2025 শুধুমাত্র যে অ্যাপ্রক্সিমেটলি বলতে গেলে 50,000-এরও বেশি ইউনিট কিন্তু ভেহিকেল বিক্রি করেছে মাহিন্দ্রা। ক্লিয়ার? ফেব্রুয়ারি এক মাসে এটা 19% ইয়ার অন ইয়ার সেল বাড়িয়েছে। এবার যদি জানুয়ারি 2025 আমরা দেখে থাকি, দেখো অ্যাপ্রক্সিমেটলি 50,000-এরও বেশি বিক্রি করেছে। এবং যদি 24 দেখি, অক্টোবর 24 কিন্তু প্রায় 1 লাখ। বুঝতে পারছো, এক মাসে 1 লাখ ইউনিট কিন্তু মাহিন্দ্রার গাড়ি সেল হয়েছে। তো বুঝতেই পারছো, তো ভয় পাওয়ার কিছু নেই। যারা ভয় পেয়ে নিজেদের পোর্টফোলিও আর কি হালাত খারাপ করে দিচ্ছ, বেচে দিচ্ছ, প্রবলেমের মধ্যে কিন্তু তারা পড়বে, সমস্যায় তারা পড়বে। তোমার পাশের যে ইনভেস্টর যে টিকে আছে, পেশেন্স দেখাচ্ছে, বুদ্ধিমানের মতো কাজ করছে, অ্যাভারেজ করে যাচ্ছে, এই ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারগুলো তোমরা কিন্তু অ্যাভারেজ করার পরিবর্তে বেচে দিচ্ছ, তোমরা কিন্তু ভবিষ্যতে কিন্তু একটা সমস্যায় তোমাদের রিগ্রেট ছাড়া কিচ্ছু হবে না। এইবার এই পুরো বিষয়টা আজকে এখানে এই বিষয়টা আমাদের শেষ করতে হবে। এখানে এই ব্যক্তিটাকে দিয়ে, এই ব্যক্তিটাকে তোমরা যদি চিনে না থাকো, আমি বলবো অবশ্যই তোমাদের মার্কেটে থাকতে গেলে এই ব্যক্তিটাকে তোমাদের চিনতেই হবে। ইনি হচ্ছেন ওয়ারেন বাফেট, দ্য ফাদার অফ আমরা বলতে পারি ইনভেস্টার্স। ক্লিয়ার? তো বিষয়টা হচ্ছে তার অনেক কথা তিনি বলেছেন। তিনি সময়ে সময়ে ইনভেস্টরদের কিন্তু ইন্সপায়ার করার জন্যে অনেক রকমের কথা বলেছেন। তিনি তার সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা এই প্রসঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা হচ্ছে বি ফিয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি। অন্যরা যখন ভয় পাচ্ছে, অন্যরা যখন লোভী হচ্ছে, অন্যরা মার্কেটে বেশি বেশি ইনভেস্ট করছে, তোমাকে কিন্তু ফ্লোতে গেলে হবে না, তোমাকে ফেয়ারফুল হতে হবে অন্যরা যখন লোভ দেখাচ্ছে। ঠিক আছে? এবং কি বলছে যে অনলি ওয়েন আদার্স আর ফেয়ারফুল বলছে। আচ্ছা, লাইনটা এখানে কিছুটা বাদ গেছে, মানে বিষয়টা এটা বলতে চেয়েছে যে তোমাকে তখন কিন্তু লোভী হতে হবে। ঠিক আছে, যে ইউ ক্যান বি গ্রিডি অনলি ওয়েন আদার্স ফেয়ারফুল, মানে অন্যরা যখন ফেয়ারফুল হবে। লাইনটা এখানে একটু মিসিং আছে, যে অন্যরা যখন ভয় দেখাচ্ছে তোমাকে তখন লোভী হতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবং অন্যরা যখন গ্রিডি হচ্ছে তোমাকে কিন্তু তখন ফেয়ারফুল হতে হবে। বুঝতে পেরেছো? তাহলে বলতে চেয়েছে দেখো এখন যে মার্কেটের অবস্থা, সবাই কিন্তু ভয় পাচ্ছে, বেচে দিচ্ছে। ভালো ভালো শেয়ার, ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার অনেক কম দামে তোমরা পেয়ে যাচ্ছ।
এই সময় তোমাকে গ্রিডি হতে হবে, এই সময় মার্কেটে এন্টার করতে হবে এবং পেশেন্স দেখাতে হবে, ধৈর্য দেখাতে হবে, ইন্টেলিজেন্স দেখাতে হবে। এবং এই সিচুয়েশানগুলো কিন্তু মানুষের মনে একটা বিরাট বড় মানুষের একটা এক্সপিরিয়েন্স দিয়ে যায়। তো এটাই কিন্তু ইনি বলেছেন। তো এই হচ্ছে আজকের ক্লাসের বিষয়বস্তু। তো আশা করব তোমরা এই ক্লাসটা থেকেও যদি একটুখানি ভ্যালু পেয়ে থাকো, তো ভালো লাগলে বলবো সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো ক্লাসটা জানাবে। এবং প্রত্যেক দিন যদি এরকম আপডেট তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো আজকে এই লেকচারটা এখানেই, দেখা হচ্ছে নতুন কোনো লেকচার নিয়ে নেক্সট ক্লাসে।